আসসালামু আলাইকুম। ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে আমার অতিথিদের নিয়ে শুক্রবার আমি আসব আপনাদের সামনে। আরও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, নিউ ইয়র্ক এখন আমার ঠিকানা। বলেছিলাম ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, এবং থাকবে আমার সাথে আমার অতিথি। আমি আমার পছন্দের অতিথি থেকেই আমন্ত্রণ জানাই আমার এই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে। তেমনই করে আজকে এমন একজন মানুষকে আমি আমন্ত্রণ জানিয়েছি এই নিউ ইয়র্কে, যিনি আমার ভীষণ প্রিয় এবং সারা বাংলাদেশের হাজারো তরুণের ঘুম কেড়ে নিয়েছেন। নিজের রূপে, নিজের গুণে, নিজের অভিনয়ে করে নিয়েছেন নিজের স্থান, এবং আমার ভীষণ প্রিয়। আমি তার অভিনয়ের ভক্ত, এবং আমি শুধু না, সারা পৃথিবীর বিশ্বব্যাপী বাঙালি মানুষ তার ভক্ত। তিনি এসেছেন আজকে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে, নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি বিউটিফুল, গর্জিয়াস, মাই ফেভারিট তানজিন তিশা। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর করে ইন্ট্রোডিউস করলেন আমাকে, সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তিশা কেমন আছো? আমি খুব ভালো আছি, অ্যান্ড সবচেয়ে বড় কথা আপনার এই শোতে আসতে পেরে আই এম ফিলিং গ্রেট। আসলে সত্যি কথা বলতে তিশা, তুমি আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী, এবং আমার ক্যারিয়ারের প্রথম আমি অ্যাঙ্করিং করছি। আমি কখনোই করিনি আমার জীবনে। আমার 17 ইয়ার্স মাই ক্যারিয়ার, দিস দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং হোস্টিং, এন্ড আই এম ভেরি নার্ভাস। এবং তোমার মতো এমন আমার একটা সুন্দরী, আমার পছন্দের অভিনেত্রী আমার সামনে। আমি তোমার সবসময় বলেছি তোমাকে যে আমি তোমার অভিনয়ের ভীষণ মুগ্ধ, এবং তোমাকেও মুগ্ধ আমি। তো আমি সবসময় ছোটবেলা থেকে সুন্দরের পূজারি। আমি সবসময় মনে করি আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। তুমি দেখতেই নায়িকা, তুমি দেখতেই সুন্দর লাগে। তুমি যখন ঢুকছিলা হোয়াইট ড্রেস পরে, আমি তাকিয়ে দেখছিলাম যে সুন্দর মানুষ। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। তো কেমন লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগছে। অ্যান্ড আপনি যেটা বলছিলেন যে আপনি তো জায়েদ খান, ইউ ক্যান ডু এনিথিং, আমার কাছে মনে হয়। সো আপনি যদি নার্ভাস হন, আপনার যদি এটা মাথায়ও আসে, তাহলে আমার কাছে মনে হয় আমি এখন নার্ভাস হয়ে পড়ে যাই। আমি ছোটবেলায় পিরোজপুরে আমার জন্মস্থান, আমি গার্লস স্কুলের সামনে থেকে যেতাম না, নার্ভাস হয়ে যেতাম মেয়েদের দেখলে, ভয় অন্য রাস্তা দিয়ে যেতাম। সবসময় আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যায় কিসে আটকে, আমি সুন্দরী নারী। তো সুন্দরের পুজোরে আমি সেটা আমি আবার ওটা ক্লিয়ার করে দিই, নোংরা দৃষ্টিতে না, আমার সৌন্দর্যটা ভালো লাগে। ইয়াং জেনারেশন আমার মতো যারা, তোমাকে দেখলে অস্থির হয়ে যায় তানজিন তিশা নামটা, একটা ঝাঁকি দেয়। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো, ইউ আর ওয়ার্কিং, সাপোজ আপনি কাজ করছেন অনেকদিন হয়ে গেছে, রাইট, বা আমি কাজ করছি অনেকদিন হয়ে গেছে। আমাদের কাছে মানে দর্শকের আমাদের কাছে চাওয়া কি, আমাদের অভিনয়, আমাদের কাজ, এবং কাজের পাশাপাশি পার্সোনালি আমরা নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করছি, দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। সো আমার কাছে এটা হয়ে গেছে যে যখন আমি একটা কাজে যাব বা আমি শোতে যাব, আই হ্যাভ টু লুক গুড, বিকজ আমাকে দেখে তো আরো 10 জন মানুষ আমাকে ফলো করছে। আমি কি পড়ছি, সেটার সাথে আমি ইয়ারিংটা কি পড়লাম, সেটাও ইম্পর্টেন্ট। সো ওই জায়গা থেকে আমি একটু ট্রাই করি নিজেকে মেনটেন করার আর কি। ইউ আর ডুইং গুড। আমি বসেছিলাম তুমি কবে নিউ ইয়র্কে আসবে, তোমার সাথে এই শোটা নিয়ে কথা, আমি ইউ উইল বি মাই গেস্ট, মানে আই এম ভেরি এক্সাইটেড, এন্ড ফাইনালি আই গট ইউ। দিস ইজ ভেরি, মানে আমি তোমার সাথে কখনো, আমি আজকে তোমার সাথে ছবি তুলছিলাম, আমি বলছিলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট পিকচার টুগেদার। আমি নায়ক রাজরাজ্জাকের সাথে কাজ করেছি, সোহেল রানা বলো, সুচরিতা আপা বলো, এবং আমার নায়িকা ছিল শাবনূর, পপি, সবাই যারা ওই সময় মানুষের স্বপ্নে। তো আমি তানজিন তিশার সাথে এক প্রেমে কখনো দাঁড়ানো হয়নি। আমারও ইভেন এর আগে আমাদের দেখাও হয়েছে একবার, আমরা ঢালিউড করলাম একসঙ্গে। হ্যাঁ, ঢালিউড করলাম যে। সো আমাদের কখনো একসাথে ছবি তোলা হয়নি। সো আজকে আমাদের প্রথম। আমি ভাবছিলাম আমি যখন দাঁড়িয়েছিলাম, আমি বলছিলাম তোমাকে যে আমি তানজিনের সাথে প্রথম স্ক্রিন শেয়ার করছি। I'm really happy and I'm really happy too. And আরেকটা ব্যাপার হচ্ছে, এবার নিউ ইয়র্কে আমার পুরো ভ্যাকেশনে আসা, এটা আপনিও জানেন। সো ওই টাইমে যখন আমাকে বলা হলো, আমাকে বললো, বা আপনি যখন আমাকে বললেন ইটস আ শো উইচ ইজ ইউ উইল বি দ্য হোস্ট, তখন আমার কাছে মনে হয়েছে ইট উইল বি ফান। সো এটা আমার একটা আমেরিকার যারা আছেন তাদের জন্য একটা ফান শো হবে, একটা ভালো শো হবে, এবং আমাদের ফার্স্ট কনভারসেশন ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। সো আমার কাছে মনে হয়েছে এটা ডিফারেন্ট হবে। সো আমি তখন বলেছি ডেফিনেটলি, ওয়াই নট। না, দ্যাটস রাইট। আমি তো প্রথমবার মতো করছি, 17 বছরের ক্যারিয়ার, 3 বার শিল্পীদের জেনারেল সেক্রেটারি, শিল্পীদের আমি সবাইকে বলি তিশা, আমি তারকাদের নেতা। তারকাদের ভোটে আমাকে ভোট দিয়েছে রাজ্জাক ভাই, আমাকে ভোট দিয়েছে ববিতা আপা, আমাকে ভোট দিয়েছে। তো যার কারণে তোমরা বসছো, আমি তোমাদের কাছে আমার কাছে একটা মানে অন্যরকম মনে, আপন মনে হয়। আমি তোমাকে খুঁজে বের করে দিন ব্যস্ত। এনিওয়ে তিশা, একটা সুন্দর, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যেটা আমার অফিসিয়ালি শো। তো আমি তোমাকে নিয়ে যতটুকু মনে হয়েছে বা বের করেছি ঘেটে, যে তানজিন তিশা কি, তানজিন তিশা কি সুন্দর ছন্দে ভরা কাব্যিক নাম। আমার কাছে মনে হয় তানজিন তিশা কি সুন্দর ছন্দে ভরা কাব্যিক নাম। এমন একটা কবিতার মতো নাম নিশ্চয়ই মা বাবা দেয়নি,
তোমার সার্টিফিকেট নাম কি? ওকে, এটা আমার বাবা মারই দেওয়া। তানজিন তিশা কোনোভাবে আমার নাম মানে এটা আমার নিজের রাখা না, এটা এক্স্যাক্টলি আমার বাবা মা পছন্দ করে দিয়েছে। বাট আই হ্যাভ আ মিডল নেম, যে মিডল নেমটা হয়তো মানে মানুষের সামনে নেই, যেটা আমার সার্টিফিকেট নেই, বাট তানজিন তিশা টোটালি আব্বু আম্মুর দেওয়া। ওকে, এটা জানা ছিল না কিন্তু আমার। হ্যাঁ, একটা জিনিস নিশ্চয়ই বুঝলেন, তানজিন তিশার স্মার্টনেস হচ্ছেন তার মিডল নেম, সেটা কিন্তু সে এড়িয়ে গিয়েছে, আমাদের বলেনি। থাক, আমরা কোনো একটা সময় জানবো। তানজিন তিশার সাথে অনেক কথা বলবো, তার আগে দেখি তানজিন তিশা ফার্স্ট ফায়ার রাউন্ডে কেমন উত্তর দেন তানজিন তিশা আমার সাথে। ফার্স্ট টাইম তানজিন তিশা উইথ মি, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, ঠিকানা প্রেজেন্স। তিশা, আর্লি রাইজার না লেট? বোথ। বোথ? বিকজ আমি যখন কাজে থাকি তখন যদি আমার ভোর 5টায় উঠতে হয়, আমি উঠে যাই ভাইয়া। আদারওয়াইজ আমার যদি এমন হয় যে কাজ নেই, অফকোর্স আই লাভ টু স্লিপ, আমি সারাদিন ঘুমাবো। লাইফ ইজ বিউটিফুল কথাটা কি সত্য না মিথ্যা, এবং কখন মনে হয় তোমার কাছে সেটা? কতটা সত্য, এবং আমি যখনই চিন্তা করি অ্যাবাউট লাইফ তখনই আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড, আল্লাহ আমার লাইফটা অনেক সুন্দর একটা জীবন দিয়েছে আমাকে। আলহামদুলিল্লাহ। এবং তুমি যে শব্দটা সুন্দর করে বললে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ নিশ্চয়ই শুনে নিয়ামত বাড়িয়ে দিয়েছে। মানুষ এসে খারাপও থাকতে পারতো, তোমাকে আল্লাহ ব্লেসড, অলমাইটি অফ আল্লাহ। ইভেন ভাই একটা কথা আমি বলতে চাই, আমি যদি কখনো আমার ইফ আই ফিল ব্যাড ফর এনিথিং, আমি তখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো, তখন আমি বলি অল দ্য টাইম, বা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি জানো এটা বড় নিয়ামত, আমি তাই করি। কেউ প্রশ্ন করলে বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়, সে তো খারাপ আল্লাহ রাখতে পারতো। হ্যাঁ, অফ কোর্স। দ্যাটস গুড, ভেরি গুড। তুমি খুব আল্লাহকে বিশ্বাস করে বোঝায়। তোমার লাইফ কোন সিনেমার মতো হোক তুমি চাও? তুমি কখন কোন সিনেমা দেখেছো? তোমার পছন্দের নিশ্চয়ই সিনেমা আছে, আর তোমার পিছনে পরিচালক এবং অনেক নায়কের অনেক লাইন আমি জানি, বিকজ আই ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি তোমাকে নেওয়ার জন্য। মানে পারলে তিশাকে কত নায়ক দেখেছি দাঁড়িয়ে শিডিউল নেওয়ার জন্য, প্রডিউসার তানজিন তিশা শিডিউল নিতে যাচ্ছে, আমি তখন শিল্পী সমিতিতে বসতাম এফডিসিতে, আই নো এভরিথিং। তো তোমার কাছে মনে হয় যে তোমার লাইফ কোন সিনেমার মতো হোক তুমি চাও? ভাইয়া আমি চাই আমার লাইফটা নিয়ে কোন একটা সিনেমা হোক। ও মাই গড, স্মার্ট আনসার। মানে বিকজ দেয়ার ইজ মানে অনেক সিনেমা আছে আমার পছন্দ, রাইট? সো আমি এখানে একটা সিনেমার নাম বলতে পারবো না। সো আমার লাইফ নিয়ে সিনেমা হতে পারে, কোনো সমস্যা নাই। দ্যাটস আ ভেরি গুড আনসার। মানে আমি চাই সিনেমার মতো না, আমার লাইফ নিয়ে সিনেমা হোক। ভেরি গুড। আর তোমার কাছে মনে হয় তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি তোমার জীবনে? আব্বুর সাথে কাটানো আমার প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ, বিকজ হি পাসড অ্যাওয়ে। ইয়েস, সো আব্বুর সাথে যতগুলা বছর ছিলাম, যতগুলা সময়, প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। Like me, that you are blessed, you have a mother, but I lost my father and mother also. But আমি জানি আর মেয়েরা স্বাভাবিকভাবেই বাবার সাথে অনেক একটা কানেকশন এবং থাকে। তোমার স্ট্যাটাস দেখার পরে বাবা, আমি নিচে আমার হাত চলে গেছে, আমি না লিখে পারি নাই যে শুধু দোয়া করো, কারণ বাবা মা মৃত্যুর পরে সন্তানের দোয়াটাই বাবা মার সাথে যায়। নিশ্চয়ই আমি মনে করি যে ইউ আর মিসিং এভরি মোমেন্ট ফর ইউর ফাদার। আল্লাহ তাকে নিশ্চয়ই বেহেশতে নসিব করবে, ভালো রাখবে। আমার মেয়ে নিশ্চয়ই বাবাকে যেভাবে মনে করে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তিশার বাবাকে বেহেশতে নসিব করবে ইনশাআল্লাহ। পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক। এমন একটি গুজব যা তোমার সম্পর্কে শুনছো, মানে তুমি জানো না, বাট হয় না, আমারও তো শুনছি অনেকবার, হয় না আমাদের জীবনে? অনেক শুনছি, কয়টা বলবো? একটাই বলো যে তোমার কাছে যেটা শুনছো। আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, 3 নাম্বার বিয়ের অনুসন্ধান চলছে। সো এন্ড আমার একটা বাচ্চা আছে, যে বাচ্চাটাকে আমি তার দাদির কাছে লুকায় রাখছি। এটা তোমার জন্য গুঞ্জন? এটা নিশ্চয়ই তুমি শোনার পরে অনেক হাসছো না তিশা? আমি অনেক হাসছি, কারণ ওটা বাচ্চাটা হচ্ছে আমার বোনের বাচ্চা। আর আমি এখন পর্যন্ত ইনশাল্লাহ বলবো কবুল, বিয়ে করবো ইনশাল্লাহ, কেন করবো না, বাট এখন পর্যন্ত কবুল বলিনি তো একবারও। যখন শুনছি যে আমার 2টা বিয়ে অলরেডি হয়ে গেছে, তখন আই ওয়াজ লাইক ওকে। মানে এটাকে তুমি কখনো সকালে ঘুম থেকে উঠে শুনছো হঠাৎ করে? হ্যাঁ, শুনছি, এবং আমার ফ্যামিলি আমরা অনেক মানে আমরা হাসছি লিটারেলি যে মানুষের মেন্টালিটি নিয়ে। তিশা, সবসময় কমন প্রশ্ন আমাকে করে, যেমন ছোটবেলায় ঈদ কেমন, বা নায়ক না হলে কি করতেন, এটা কিন্তু কমন কিছু কোশ্চেন থাকে, এগুলো থেকে তুমিও বেরোতে পারবে। তোমাকে যদি আমি পৃথিবীর অন্য কোনো একটা দেশের কোনো উপস্থাপক বা প্রোগ্রামে পাঠাই, সেখানে তোমাকে একটা কোশ্চেন কিন্তু কমন, সেটা আমার করা উচিত তোমাকে। যদি তুমি অভিনেত্রী না হতে, অভিনেত্রী না হলে তুমি কি হতে? আই থিঙ্ক আ ডক্টর, বিকজ আমার ফ্যামিলিতে আমার বাবার ইচ্ছে ছিল 4 মেয়ের মধ্যে 2টো মেয়ে হলেও ডক্টর হবে, এটা আমার বাবার ইচ্ছে ছিল। সো ওই জায়গা থেকে আমার বাবার ইচ্ছে ছিল যে আমি ডাক্তারি পড়বো, বাট আমি পড়িনি। বাট আমার ইচ্ছে ছিল যেটা হচ্ছে আমি ল নিয়ে পড়বো। সো ওই জায়গা থেকে এখন আমি জানি না, আমি হয়তো বাবার ইচ্ছেটাই পূরণ করতাম হয়তো, ডক্টর। হ্যাঁ, বাবার আদরের মেয়ের আদরের ইচ্ছা, বাবার ইচ্ছা পূরণ করা।
হ্যাঁ আই উইশ আমি এটা করতে পারতাম, বাট আলহামদুলিল্লাহ যেখানে আছি ভালো আছি। তিশা, আমরা কি তোমার পেতাম একটা সাদা অ্যাপ্রন পরে তোমার কাছে হয়তো বলবো যে আমরা ব্লাড টেস্ট করি? এত বড় একটা অভিনেত্রী, এই ছেলেদের ঘুম হারাম করে এই মেয়েটাকে তো- ভাই তখন তো অভিনেত্রী থাকতাম না, তখন তো ডক্টর হিসেবে আমাকে দেখতে হতো। সেটাই বললাম, এটা এত মানুষটা তো সুন্দর একটা অভিনেত্রীকে হারাতো। হ্যাঁ মানে আল্লাহ তাআলা তোমার রিজিকটা এখানেই লিখেছে। হ্যাঁ মানে আল্লাহ তাআলা বলেছেন আমি রিজিক আমার নির্ধারিত, হুম, তোমার রিজিকটা আল্লাহ তাআলা এখানেই রেখেছে। হুম, দ্যাটস true. দ্যাটস ভেরি গুড। তুমি কতখানি আসল কতখানি নকল, তোমার কি মনে হয় তুমি কতখানি আসল? সেটা বলতেছে হতে পারে মেকআপ, হ্যাঁ মেকআপের পরে, হ্যাঁ। তোমার কাছে মনে হয় কি যে তুমি কতখানি আসল কতখানি নকল? তোমার কি মনে হয়? আমি ভাইয়া হেড টু টো বাই হার্ট আমি 110% আসল। Wow. বিকজ আমি যেটা বলি, আমি যেটা পিছনে বলি আমি সেটা সামনে বলি, আমি যেটা ফিল করি আমি সেটাই বলি। আর মেকআপ ছাড়াও আমি একটু এমনই, মেকআপ সহ একটু আমি এমনই, হয়তো কিছুটা চেঞ্জ আসে। এছাড়া আমি বলবো সবকিছু মিলে আমি যেহেতু খুব মন থেকে কথা বলি, ওইটাই খুব ইম্পর্টেন্ট একটা মানুষের। সো ওই জায়গা থেকে আমি পুরোপুরি 110% আসল। মানে তোমার এত কনফিডেন্স তোমাকে 10% তুমি বেশি দিয়েছো। ইয়েস দ্যাটস দ্য স্পিরিট। থ্যাংক ইউ। এখন পর্যন্ত অভিনয় জগতে মজার ফ্যান ইনসিডেন্ট কোনটা? অনেক হয়, বিশেষ করে তোমার, আমি একটু আগে বলতেছিলাম যখন ইন্ট্রোডিউস করাচ্ছিলাম যে কত তরুণের হৃদয়ে হরণকারী এবং কত তরুণের ঘুম নষ্টকারী নায়িকা হচ্ছে তানজিন তিশা। তো আমি তোমার এখন পর্যন্ত অভিনয় জগতে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যান কোন ঘটনাটা ঘটেছে, মানে বলো ফ্যান ইনসিডেন্ট, তোমার ফ্যানরা এমন পর্যন্ত কি ঘটিয়েছে যেটা? ভাইয়া যেহেতু ফ্যান নিয়ে কথা আসলো, আমি না আমার কিছু ফ্যান আছে যারা এখনো আমার জন্য আমাকে এত ভালোবাসে, আর প্রতিটা মুহূর্তে ওরা আমার এত পাশে থাকে, ওইটা আমার কাছে অনেক বড় পাওয়া। এরা তো তোমাকে ভালোবাসে, দে আর লাইক ইউর ফ্যামিলি। আমি একটা দেখেছিলাম যে আমার এলাকার দিয়ে যেত গাড়িতে তানজিন তিশা লেখা থাকতো। ও মাই গড, প্রাইভেট কার, প্রাইভেট কার তানজিন তিশা লেখা থাকতো, ওটা আমার কাছে খুব দেখে মজা লাগছে। এটা আমার মত অবস্থা। আমার ছিল প্রথম বালিশে ছবি নিয়ে শান্তিনগরে তুমি বলে শান্তিনগরে আর কিছু বললাম না। তো আমার যখন প্রথম নিন্দা করে সেই মেয়ে, শান্তিনগরের মেয়ে বালিশ নিয়ে আসলো, ঘুমায় বালিশে। তো তোমার হ্যাঁ আই রিমেম্বার, হ্যাঁ তোমার হলো কি তোমার গাড়ির পিছনে মানে হ্যাঁ ওটা আমি যখন দেখেছি আমার খুব মজা লেগেছে, আমার কাছে মনে হচ্ছে দ্যাট ওয়াজ লাইক ফান যখন দেখেছি। ফান না, হ্যাঁ ইটস অলসো লাভ, হি ডিড ইট ইজ রাইট ওয়ে বিকজ হি লাভস ইউ। হ্যাঁ এটা কিন্তু আমরা কোনো ফান বললে বুঝতে পারবো, ওর ভালোবেসেছে, মন থেকে করেছে। হ্যাঁ এটা ইউ অ্যাচিভ ইট, ও তোমাকে পছন্দ করে। এবং আমি মনে করি এটা আমাদের শিল্পী জীবনে একটা বড় পাওয়া, যে কেউ পৃথিবীতে কত, আমি বলি কত মানুষ আছে, কে কারে এভাবে এতদিন এভাবে মনে করে গাড়ির সামনে নাম নিয়ে বেড়ায়, তো খুব কম মানুষ আছে পৃথিবীতে। ইউ আর দ্য ব্লেসড, আই থিঙ্ক ইউ আর দ্য ব্লেসড। তোমাকে এখন কিছু প্রশ্ন করব, সে প্রশ্নটা হচ্ছে গিয়ে তোমার পছন্দ অনুযায়ী, বিকজ আমি জানি তুমি খুব ফ্যাশন সচেতন, নিজের খরচে ভ্যাকেশন করতে চলে আসছো নিউ ইয়র্কে। আমি বলতেছিলা এটা আসলে আমি বলতে চাই না, তারপর অনেকে দেখেছি, অনেক আর্টিস্ট কমই আসে নিজে ভ্যাকেশন করতে চলে এসে। ইউ লাভ I love to travel. You love to travel. অনেক ছবি দেখি সুন্দর। You love to wear a brand dress, perfume. তো তুমি তিনটা ফ্যাশন ব্র্যান্ডের নাম বলো যা তোমার খুব পছন্দের। ভাই আমি অনেক ধরনের ব্র্যান্ড পছন্দ করি। আমি কিছু জিনিস আছে আমার, কি আমি ড্রেসের ক্ষেত্রে বলবো নাকি শুজ? এনিথিং। আচ্ছা কিছু ব্র্যান্ড আছে আসলে খুবই ভালো লাগে, খুব যে এক্সপেন্সিভ এগুলো তাও আমি বলবো না। আমি এক্সপেন্সিভের জন্য বলিনি, মানে হ্যাঁ মানে তোমাকে শোনো, এখন আমাদের মিডিয়াতে সস্তা প্রশ্ন হয়ে গিয়েছে। আমাকে দিয়ে এটা প্রথম শুরু, আমাকে ঘড়ির দাম জিজ্ঞেস করেছে, তখন আমি তো প্রশ্ন বলেছিলাম যে আমি ঘড়ির দাম বলবো কেন, দাম বলতে হয় না। এখন এটা ট্রেন্ড শুরু হয়েছে, মেয়েদের মধ্যে প্রতিযোগিতা, আমার এই ড্রেসের দাম এত, আমি এখান থেকে কিনে এনেছি। দিস শো নটিং লাইক দ্যাট। আমি তোমাকে দিয়ে ড্রেসের দাম বলো কি, নো, পৃথিবীর যে কোনো স্টার বলতে পারে যে আমি এই ফ্যাশন। হ্যাঁ মানে হ্যাঁ, সো ওই জায়গা থেকে যদি আমি বলি ড্রেসের জন্য আমার জারা পছন্দ ড্রেসের জন্য। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট মাই পার্স, আমি তাহলে পার্সের জন্য আমার গুচি পার্স খুব পছন্দ। ইফ আই টক অ্যাবাউট মাই পারফিউম, আমার শ্যানেলের পারফিউম অনেক পছন্দ। আমি তোমার মাধ্যমে মানে আমাকে মাধ্যমে তোমাকে আমি জানাচ্ছি মানুষকে যে তুমি কি পছন্দ করো। আমাদের উদ্দেশ্যটা এটা না যে কোনো নায়িকা দেখেন ব্র্যান্ড পড়তেছে, আমরা দুজনই শিল্পী, আমরা কোনো শিল্পীকে ছোট করে কোনো ব্র্যান্ড পড়তেছে, ব্র্যান্ড ছাড়া পরে না, নাথিং লাইক দ্যাট। এন্ড পিপল আর সামটাইমস ইউ নো দ্যাট ভাই ভেরি ওয়েল না, যে মানুষজন একটা কিছু নিয়ে যদি কথা বলি সেটা অনেকেই অনেকভাবে বলে, বাট আমরা যদি কোনো নর্মাল কথাও বলি যে না আমি এটা খুব পছন্দ করি, এটা পড়ি, সেটা নিয়েও দে উইল টক নেগেটিভলি। এই ব্যাপারগুলা আমার কাছে খুব, আমি একটু এমবারাসড হই, ডিসগাস্টিং লাগে। আসলে পিছন থেকে টেনে ধরতেই পছন্দ করি এবং সমালোচনা করতে পছন্দ করি। আমি নিজে যখন পারবো না তখন তোমার প্রতি জেলাস ফিল করব এবং তোমাকে নিয়ে আমি নেগেটিভ কথা বলবো। এটা আমাদের চরিত্র। আমি এই জীবনে তো কম দেখলাম না, আমি এই জন্য আমার ছবি নিচে কমেন্ট বক্স ওপেন করে রেখেছি। যত বড় গালি দেয় আমি দেখি শুধু কি সব কথা, আগের কাছে কথার মিল নেই। আমি দেখিও না, আপনি কেন দেখেন? না আমি দেখি না, কিন্তু দেখবেন না এখন থেকে।
এগুলো? আমি যদি তাই দেখতাম তিশা, তাহলে আমি কমেন্ট বক্স অফ করে রাখতাম, সেটাই, আমি ছবিতে ছেড়ে দেই। রাইট, সেম থিং। আমি তো একটা কথা বলি, যার দৃষ্টি যেমন সে দেখবে তেমন। কথাটা সুন্দর না? হ্যাঁ, দ্যাটস ভেরি যার দৃষ্টি তেমন, That's very true. একটা মানুষের কমেন্টস এবং তার স্ট্যাটাসে বোঝা যায় তার পারিবারিক শিক্ষা কি। তাই আমি ওকে নিয়ে চিন্তা করবো কেন? এনিওয়ে, তোমাকে 3 শব্দে তুমি নিজেকে বর্ণনা করো। তোমাকে বর্ণনা করো 3টা শব্দ দিয়ে। A kind person, কাইন্ড পারসন, a humble person, হাম্বল পারসন, and very trustworthy person. ওকে, হাম্বল, Kind and কাইন্ড এন্ড trustworthy. ট্রাস্টেড। ভেরি গুড। কোন একজন তারকার অদ্ভুত অভ্যাস যা খুব মজার? তোমার দেখে খুব মজা লাগছে, মানে কাজ করছো না, মানে এটা কিন্তু কাউকে ছোট করে বা আমি আবেগ সব কিনে নিশু ভাই হি ইজ মানে আমি যখন নিশু ভাইয়ের সাথে শুট করতাম, Okay. এখন তো নিশু ভাই নাটক করে না, ওকে, আই রিয়েলি মিস হিম। নিশু ভাইয়ের প্রতিটা মানে সেটের মধ্যে ফান, ছোট ছোট ফান আছে, অভ্যাস আছে ছোট ছোট, যেগুলো আমি খুব মিস করি এবং যেগুলো খুব মজার, আসলে সবাই অনেক এনজয় করে। নিশু, আপনাকে আমরা তানজিন দিশান আপনার মজার জিনিসগুলো বললো আজকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কোনো একদিন সময় হলে আমরাও মজার এই আপনার এই অংশগুলো দেখতে চাই। আপনার এই মজার অংশগুলো যত কাজ করা হয়নি, নিশু নিশ্চয়ই দেখবে। এবং নিশুর সেই আজকে এই অনুষ্ঠান থেকে নিশুকে সুন্দর সুন্দর জিনিসগুলো তিশা বললো। তো আমরা আশা করি আমরা এই অনুষ্ঠান এই অভ্যাসগুলো কখনো দেখা হলে আমরা দেখতে পাবো। তিশা, এমন একটা খাবারের নাম বলো যা তুমি প্রতিদিন খেতে পারবে, মানে এটা নিয়ে তোমার কোনো মানে ই নাই, মানে কি বলবো, আমি হচ্ছে মাছে ভাতে বাঙালি, সো আমার মনে হয় আমাকে প্রতিদিন একবেলা ভাত দিলে আমি খেতে পারবো। ভাত খুব প্রিয় না? হ্যাঁ, এবং আমি রিসেন্টলি যে ডায়েটে ছিলাম, আমি প্রায় 1 মাসের মতো ভাত ছেড়ে দিয়েছিলাম, মানে খেয়েছি খুব কম, 1বার 2বার। সেটা আমার জন্য অনেক কষ্ট হয়ে গিয়েছিল, অনেক কষ্ট হয়ে গিয়েছিল। বিদেশে এসে কি করতেছো, ভাত খুঁজতেছো? না, বিদেশে মানে আমেরিকা আসার পরে বোধহয়, নিউ ইয়র্ক আসার পর বোধহয় বলতো আমি একবার একটু ইচ্ছে হচ্ছে বলে রাইস খেয়েছিলাম, বাট আমি অনেক মাছে ভাতে মানে ইউ লাভ টু মানে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ হ্যাঁ, ইভেন আমি যে যাবো নিউ ইয়র্ক থেকে, আমি আমার মাকে লিস্ট পাঠিয়ে দিব যে আমি নেমেই আম্মুর হাতের ভাতের সাথে কি কি খেতে চাই। I'm that kind of person. মানে তোমার মনে হয় পৃথিবীতে খালাম্মার হাতের রান্না মানে খাবার বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তোমার হোম টাউন কোথায়? আমার শরীয়তপুরে, ওখানেই সব নদীর ওপারে। তোমার শরীয়তপুর, আমার পিরোজপুর, পুরে মিলে। আমরা পদ্মার ওপারের মানুষ। পদ্মার ওপারের মানুষের কিন্তু রান্না খুব মজার হয়, বিশেষ করে মাছের ঝোল করে যেটা, ডাল, এত মজা হয়। ভেরি ট্রু। আমি কোন একদিন গেলে খালাম্মার রান্না ইনশাআল্লাহ, অবশ্যই। তোমার কোন গান তোমার মুড ভালো করে দেয়? কোন ধরনের গান? ভাই, গানই আমার মুড চেঞ্জ করে দেয়। আমি যদি একটা স্যাড সং শুনি, আমার এখন একটু স্যাড লাগবে। আমি যদি একটা ভালো মুডের একটা গান শুনি, আমার এখন আরো বেশি ভালো লাগবে। সো এক্স্যাক্টলি বলতে পারছি না কোন গান, বাট গান আমার মুড অনেক চেঞ্জ করে, মানে অনেক এফেক্ট পড়ে আমার গান শুনলে আর কি। ওকে, তো তুমি যদি মুভি করো, তোর কোন ধরনের ক্যারেক্টার তুমি? যেহেতু আমি সিনেমার মানুষ, সেজন্য সিনেমার কথা বেশি জিজ্ঞেস করতেছি, কারণ আমি আপাতমস্তক সিনেমা ফিল্মি। এবং সবার, প্রত্যেকটা আর্টিস্টেরই তো গোল থাকে সিনেমা। হ্যাঁ, ধরো তুমি সিনেমা করতে চাইলে কোন ধরনের তুমি ক্যারেক্টারে অভিনয় করতে চাও? মানে তোমার একটা স্বপ্নের, তুমি একটু বললা যে আমার চরিত্র নিয়ে সিনেমা হোক, হ্যাঁ, বা আমি এই ধরনের ক্যারেক্টারে অভিনয় করতে চাই, কোন ধরনের সিনেমা তুমি অভিনয় করতে? ভাইয়া, একজন আর্টিস্টের যেটা ইচ্ছে থাকে, আমার যেমন ইচ্ছে, আমি একটা নারীর যতগুলো জীবন আছে, আমি যেমন এখন নাটক করছি, নাটকে আমি এটা চিন্তা করি, একটা নারীর যত ধরনের জীবন আছে আমি সবগুলি প্রেজেন্ট করতে চাই, এটা আমার ইচ্ছে। সো আমি একটা নারীকে নিয়ে অনেক নাটক করেছি বা অনেক গল্প করেছি। ওই জায়গা থেকে আমি যেহেতু এখনো সিনেমায় সাইন করিনি বা সিনেমা করিনি, সো ওই জায়গা থেকে আমি এখনই বলতে পারছি না যে এরকম কিছু দিয়ে শুরু করতে চাই। বাট আমি অবশ্যই চাই যে এমন কোনো সিনেমা যেখানে আমি আমার ক্যারেক্টার, আমার পারফরমেন্স দেখাতে পারবো, যেখানে গ্ল্যামারও থাকবে, সবকিছু মিলিয়ে একটা মানুষ একটা এন্টারটেনমেন্ট পাবে, এরকম একটা সিনেমা করতে চাই। মানে তুমি কমার্শিয়াল, মানে এটাকে সেটা কমার্শিয়াল মুভি হবে, প্রপার কমার্শিয়াল ফিল্ম হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ, আই হোপ সো। নিশ্চয়ই তোমার ইউ হ্যাভ স্টিল এনাফ ওয়ে টু গো। ভালো সিনেমা এখন হচ্ছে, সিনেমার এখন বাজার ভালো, এখন আমাদের সিনেমা বিশ্বের সব জায়গায় দেখে, নাকসিট কেনটা বন্ধ হয়ে গিয়েছে, বাংলা সিনেমার নায়ক শুনতে অভ্যস্ত। তো সেখান থেকে এখন মাল্টিপ্লেক্সে ঈদে সময় ভিড় হয়, লাইন দিয়ে থাকে, তোমরা আসতেছো সিনেমা, এটা আমাদের জন্য ভালো দিক, তোমাদের মতো অভিনেত্রীরা আসলে। আমি আশা করি এরকম কোনো পরিচালক তোমার নিশ্চয়ই ভালো গল্পের জন্য চিন্তা করবে, এবং তোমার এন্ট্রিটা যেন সেভাবে হয়, আমরা হলে গিয়ে তোমার সিনেমাটা দেখতে চাই। তুমি একটা কথা বলো তো, এমন একটি স্ক্রিপ্ট বা প্রজেক্ট যা তুমি ফিরিয়ে দেওয়ার পর আফসোস লেগেছে, এমন কিছু হয়েছে কখনো? আমার এরকম হয়েছে, যেগুলো আমি না করে দিয়েছি, প্রথম দিকে মনে হচ্ছে আচ্ছা আমার না করা কি ঠিক হয়েছে, বাট পরে যখন কাজটা রিলিজ হয়, আমি লিটারেলি শুকরিয়া আদায় করেছি আল্লাহর কাছে যে আল্লাহ, থ্যাঙ্কস গড ওটা আমি না করেছি। মানে আফসোস হয়নি কখনো? আফসোস হয়েছে বলতে না, একটা সিনেমা আছে যেটা খুব
আমার কখনো আই ডোন্ট রিগ্রেট ফর এনিথিং ভাইয়া, Okay. আলহামদুলিল্লাহ এটা আমার আলহামদুলিল্লাহ। মধ্যে আছে। মানে একটা সিনেমা আছে, যে সিনেমাটা খুব ভালো সাড়া পেয়েছিল, যে সিনেমাটা আমি না করে দেওয়ার পর আমার মনে হয়েছে যে না, গল্পটা ভালো ছিল, তখন আমার সিনেমা করার ইচ্ছে ছিল না আসলে। তাছাড়া এমন কোনো কাজ নেই যেটা আমি না করে দেওয়ার পর আমার মনে হচ্ছে এই সেটা কেন না করলাম, এটা হয়নি আসলে এরকম না। ভেরি গুড। তোমার কোন সহকর্মীর আচরণে তুমি মর্মাহত হয়েছিল? নাম বলা দরকার নেই, because আমি জানি, তুমি বলার আগেই বলে দিয়েছি, কারণ আমি জানি এটা এই সেই শোয়ের মাধ্যমে নাম বলাটাও একটা কেমন, বাট এমন কি এটা ঘটনা যে তুমি কোনো কোনো আচরণ, কোনো সহকর্মীর আচরণে কি তুমি মর্মাহত হয়েছো? আমার একজন সিনিয়রই একজন, যে কিনা সামহাও কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনে, আমি এটাই প্রথম বলছি কোথাও, বলো। কোনো অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ডের দিন বলা তুমি তো হয়েছে, অভিনেতার সামনে বলতেছো, তুমি হ্যাঁ, উপস্থাপকের জন্য সামনে কোনো বলতেছো। অ্যাওয়ার্ডের দিন বলেছে যে ও যদি অ্যাওয়ার্ডটা নেয় তাহলে আমি অ্যাওয়ার্ডটা নিব না। সো সে আমার অ্যাওয়ার্ডটা ক্যান্সেল করিয়েছে। সো আমাকে এর চেয়ে তো বড় কষ্ট আর অ্যাওয়ার্ড কিছু নাই। ফাংশনের দিন ফোন করে বলা হয় যে ইউ আর নট গেটিং দিস অ্যাওয়ার্ড, এবং ওই দুইটা অ্যাওয়ার্ডই সে নিয়েছে। তার তার শুধু সে নিলে তুমি, সে নিলে মানে তুমি নিলে সে নিবে না, হুম। ব্যক্তিগত পুরা ব্যাপারটা হয়তো তার ইগো প্রবলেম। ইগো প্রবলেম না, হয়তো সে ডিজার্ভ করে, সে দুইটা অ্যাওয়ার্ডই পাবে, এটা চিন্তা করেছে বলে সেটা এটা কি করেছে। হওয়া উচিত? কোন নিজেকে আরেকজনকে বঞ্চিত করে সে অ্যাওয়ার্ডের মূল্যটা কি? আমি জানি আমি না, যাব না, আমার কাছে আমি মনে জানি হয়েছে না। আমার অনেক সহকর্মীর সাথে বাট আমি একটা কথা বললাম, আই ওয়াজ নেভার সিরিয়াস অ্যাবাউট মাই ওয়ার্ক ভাইয়া প্রথম দিকে, বাট যখন আমি আস্তে আস্তে দেখি আমাকে অনেক, আমার অডিয়েন্স আছে, আমাকে মানুষ ভালোবাসে, তখন থেকেই কিন্তু আমি এই জায়গাকে একদম নিজের করে নিই, রাইট? সো ওই জায়গা থেকে আমি ওই দিন আমার কাছে মনে হয়েছে সিরিয়াসলি ওয়াই ইজ দ্যাট, এবং আমি প্রত্যেকটা আমার কো-আর্টিস্ট, প্রত্যেকটা আমার কলিগদেরকে আমি অনেক ভালো জানি, ভালো জানতে চাই। ইটস নট যে আমি উপর দিয়ে বলছি যে ইউ আর মাই গুড ফ্রেন্ড, নো, আমি যেটা মনে করি এটা আমার ফেসেই বোঝা যায়। সো ওই জায়গা থেকে আমার কাছে খুব, আই ওয়াজ শকড, বাট দ্যাটস ওকে। তুমি একটা কথাই ভালো বলেছো যে আমাদের আসলে তো অল দ্য ফিঙ্গার্স অফ দ্য হ্যান্ড ইজ নট সেম। তোমার কোনো সহকর্মীর আচরণ তোমাকে আবেগ আপ্লুত করবে, ভালোবাসা, তার কথা মনে পড়বে, আর কোনো সহকর্মীর আচরণে ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, এমন হয়েছে। But that's fine, ভাইয়া, that's part of life. It's part of life. Yes, এটা It's a part of life. তার মনে হয়েছে যে সে দুইটা অ্যাওয়ার্ড এইভাবে ডিজার্ভ করে, সে নিয়েছে, দ্যাটস ফাইন। তোমাকে কখন পুরোপুরি একা মনে হয়েছে নিজেকে? কখন? মাঝে মধ্যেই মনে হয়। মানে কোন সময়টা বেশি এটা তোমার মনে হচ্ছে? হয় না, কোনো কাছের কোনো মানুষজন যদি কোনো মিথ্যে বলে, বা কোনো কাছের কোনো মানুষের থেকে যদি আমি কোনো কিছুতে হার্ট হই, তখন আমার মনে হয় যে এত কাছের একটা মানুষ, তার কাছ থেকে এরকমটা এক্সপেক্ট করিনি। সো তখন একটু ফিল হয়, তখন একটু মন খারাপ হয় আর কি। তারপরে ঠিক হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। মানে কিছু সময়টা মনে হয় যে না, লাইফ ইজ নট বিউটিফুল, একা লাগে, ফিলিং অ্যালোন। পরে একটা কাজে ঢুকে গেলে আবার, বাট হ্যাঁ, এভরিথিং ইজ অলরাইট। হ্যাঁ। কত হলো তোমার কাজের বছর? কতদিন হলো? আমার তো আমি যদি পুরো নাচ থেকে শুরু করি, ইটস অ্যাবাউট 11 ইয়ার্স। নাচ থেকে 11-12 ইয়ার্স অলমোস্ট। মডেলিং থেকে যদি স্টার্ট করি 12 ইয়ার্স। তো তোমার কখন মনে হয়েছে তুমি পরিপূর্ণ তারকা হয়ে গিয়েছো? আমি তো পরিপূর্ণ তারকা হইনি না, কিন্তু তোমাকে বোঝা শুরু করলা কখন যে আমাকে একটু মানুষ চেনে বা আমাকে একটু অটোগ্রাফ নেয়? এই প্রথম যখন আমি ফিল করেছি, আমি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম প্রায় 2-3 বছরের জন্য। তখন ছোট একটা ছবি পুরা বাংলাদেশের মোবাইলের দোকানগুলো যে থাকে না, একটা ছবি ছড়ায় যায়, আমরা যে গ্রামীণ ট্রামীণ দেখতাম, একটা ছবি পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। তখন আমার কাছে এত অ্যাপ্রিশিয়েট করেছে মানুষ, তখন আমার মনে হয়েছে আচ্ছা মানুষ আমাকে একটু চিনছে বা জানছে, তখন মনে হয়েছে। তিশা, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? 5 বছর পরে definitely I'll be a mother. Oh my God. I will how beautiful, how sweet you are. Get married, and অবশ্যই আমি মানে I'll be a mother, that's it. And কাজের ক্ষেত্রে যদি বলি, of course আমি এমন একটা জায়গায় নিজেকে দেখতে চাই। কাজের ক্ষেত্রে যদি বলি তো পার্সোনাল লাইফ, আর কাজের ক্ষেত্রে যদি বলি যে এমন একটা জায়গায় নিজেকে দেখতে চাই যে না, মানুষ অ্যাক্টিং এর জায়গাটা যাতে মনে রাখে, এরকম কিছু কাজ আরো প্রপারলি করতে চাই। If you want to do that, মুভি তো তাহলে করতে হবে মানুষ মনে রাখার মতো। মানুষের ধরো যে জিনিসটা তুমি করতে চাও, সেটার জন্য তোমার হলে নিশ্চয়ই তোমাকে মুভি করতে হবে এমন, যেটা তোমাকে, তুমি যে বললা ইউ উইল বি মাদার, তোমার বাচ্চা যাওয়া হবে, তারা দেখবে মা এখানে কাজ করতো, মায়ের ছবি। এটা হচ্ছে মানে ইরেজ মিডিয়া। আমি জানি সহজেই কোনো ফিমেল আর্টিস্ট এগুলো বলে না জায়েদ ভাইয়া যে আই উইল বি আ মাদার, বাট আমি বলি কারণ বিকজ প্রত্যেকটা মানুষের প্রফেশনাল লাইফের সাথে একটা পার্সোনাল লাইফ থাকে। সো পার্সোনাল লাইফটাকে আমরা এড়িয়ে চলতে পারবো না কখনো। টুডে আর টুমরো আই হ্যাভ টু গেট ম্যারিড, লাইক সবাই তো করছে বা সবারই একটা ফিউচার আছে। সো ওই জায়গা থেকে ইফ আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার, পার্সোনাল লাইফে আমার এটাই মাথায় আসে আসলে।
তুমি তো নিশ্চয়ই মডেল, বিশেষ করে তুমি বললা রবির মডেল ছিল, রবির মতো জায়গায়। তোমাকে যদি এখন আন্তর্জাতিক কোনো ফ্যাশন ব্র্যান্ডের মডেল বানানো হয়, তোমাকে যদি বলা হয় যে একটা ব্র্যান্ড চুজ করো তুমি ইন্টারন্যাশনালি, তোমার মনে হয় না, তোমার খুব মনে হয় যে আমি এই ব্র্যান্ডের মডেল হলে আমার কাছে ভালো লাগে? তুমি বাংলাদেশে সর্বোচ্চটা করেছো, হ্যাঁ। ইন্টারন্যাশনালি কোন ব্র্যান্ডের মডেল হলে আজকে হয়তো যদি এই যেহেতু এটা নিউ ইয়র্ক ভিত্তিক অনুষ্ঠান, দেখা গেল কোন ব্র্যান্ডের কারা দেখে ফেললো তিশাকে, এরকম হয় তোমার কোন ব্র্যান্ডের মডেল? এক্স্যাক্টলি ফ্যাশন ব্র্যান্ড, যে কোনো ফ্যাশন ব্র্যান্ডের শ্যুট যদি আমি দেখি ইন্টারন্যাশনাল, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে। কারণ আমি যখন মডেলিং করেছি বাংলাদেশের সব ব্র্যান্ডই আলহামদুলিল্লাহ করা হয়েছে। সো ওই কাজগুলো তো এখন করা হয় না সামহাও। সো ইন্টারন্যাশনাল যে কোনো ফ্যাশন ব্র্যান্ড হতে পারে এটা, বাট আই উড লাভ টু ডু দ্যাট। না সেটা কি, কোনটা হতে পারে? তোমার মাঝে মধ্যে তোমার ভাবে না যে আমাদের এই ব্র্যান্ডটার মডেল হলে অনেক সময় দেখো যেমন ইন্টারন্যাশনাল মডেল। সাপোজ কথার কথা যদি আমি বলি, আমার এখন যেটা মাথায় আসলো, আমি কয়েকদিন আগে একটা গুচির আমি শ্যুট দেখেছি যেটা আলিয়া ভাট করেছেন। ওকে। সো ওই জায়গা থেকে আমার দেখে মনে হচ্ছে ওয়াও, দিস ইজ ভেরি বিউটিফুল। সো ওটা দেখে আমার কাছে ভালো লেগেছে। সো এরকম যে কোনো ফ্যাশন ব্র্যান্ড হতে পারে। তিশা, মা হতে যাবে কিন্তু বিষয়টা কিন্তু অনেক মজার, বিকজ মায়ের একটা মেয়ের তো মাতৃত্বের সাথেই সবচেয়ে বড়। এমন মজা করবো তোমার বিয়েতে, খুব আমি এটা চিন্তা করছি। এটা কিন্তু অনেক মজা। ভাই আপনি কিন্তু কোশ্চেন করেই যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় আমারও একটু হোস্ট হয়ে যাওয়া উচিত। হ্যাঁ আমি তোমাকে বলেছি এটা কিন্তু আমি অতিথি বা তুমি হোস্ট, এটা না। আপনি বিয়ে কবে করছেন? মানে এত তরুণীর ক্রাশ বসে আছে আমার সামনে, সো আপনার বিয়েটা কবে আমরা খাচ্ছি বলেন? তুমিও তো সবার মতো একদম জাতীয় কোশ্চেন করে দিলে। হ্যাঁ জাতীয় কোশ্চেনই তো করতে হয় সামটাইমস। দেখি আগে তোমারটা হোক, আমি একটু সময় নেই, যেহেতু আমার বাবা মার খুব ইচ্ছা ছিল বিয়ে করানোর, করতে পারিনি, বাবা মা পাঁচটা হয়ে। তো আমি এখন আশা করি দেখি তিশার বিয়েটা কবে হয়। তিশার বিয়ের পরে মজা করে নেচে গিয়ে তারপর চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে। আর তিশার বিয়ে হলে অবশ্যই তোমাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তিশা, তানজিন তিশা দা মুভি হলে তোমাকে কোথায় দেখতে চাও? আগে বলেন ফোনে কি দেখছেন ভাইয়া? কপি পেস্ট, নকল। তোমাকে দেখে ঘাবড়ে গেছি, এত প্রশ্ন মনে রাখা মাথায় সম্ভব না, এখান তো ব্যাকড্রপ নেই বলে দিবে। আমি এই জন্য নকল করে করে আমি সব প্রশ্ন বানিয়ে রেখেছি তোমার জন্য। আমি তো নার্ভাস, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। আচ্ছা কি প্রশ্ন ছিল? তানজিন তিশা দা মুভি হলে তুমি তোমাকে কোথায় দেখতে চাও? প্রথম দৃশ্যে তোমাকে কোথায় দেখতে চাও? প্রথম দৃশ্যে? ইয়েস। আমি প্রথম দৃশ্যে আমাকে দেখতেই চাই না। হোয়াটস দ্য রিজন? দেখতে চাই না কারণ হচ্ছে ভাইয়া, তানজিন তিশা দা মুভি হলে মানুষ এক্সপেক্ট করবে প্রথমেই আমাকে দিয়ে স্টার্ট হবে। সো আমাকে দিয়ে স্টার্ট না হলে মানুষ আমাকে খুঁজবে, ওয়ার ইজ তানজিন তিশা। সো দ্যাটস আমি চাই না। সো এটাই টুইস্ট হবে সবচেয়ে বড়। তুমি ওখানে সাসপেন্স রেখে দিতে। মাই গুডনেস। দর্শক, তানজিন তিশা মুভি হলে কিন্তু প্রথম দৃশ্যের জন্য বসে থাকা যাবে না, শেষে পাওয়া যাবে তানজিন তিশাকে। এনিওয়ে, পরিচালক তো হনি এখনো না? না। প্রযোজক না? না। প্রযোজক বা পরিচালক হওয়ার ইচ্ছে আছে কিনা? ভাইয়া পরিচালক হওয়ার ইচ্ছা নেই, প্রযোজক হওয়ার ইচ্ছে আছে। প্রযোজক হওয়ার ইচ্ছা হতে পারে ইন ফিউচার, বাট প্রতিটা শিল্পীর জীবনে কিন্তু তানজিন তিশা প্রযোজনা পরিচালনা করে। শাবনূর থেকে শাবানা আপা, সবাই কিন্তু প্রযোজক ছিলেন। আমি অলসো ইনক্লুড মি, জেড কে মুভিজ, আমি জায়েদ খান। ভেরি নাইস। তো তুমি প্রযোজক তানজিন তিশা কেমন হবে? অফকোর্স যদি আমার ইন ফিউচার কোনো কিছু করি, আমি এমন কিছু করতে চাই যে ভালো কিছু কাজ আসবে সেখান থেকে, যদি আমি কিছু প্রযোজনা করি। বাট পরিচালক হতে চাই না মনে হয়। পরিচালকের অনেক ধৈর্য লাগে। আমি তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো। আমি কখনো পরিচালক হতে চাই না, এত কঠিন। আমি একটু শর্ট টেম্পার তো। হি এন্ড শি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। আচ্ছা, সারা দিন কোথায় এগুলো নিয়ে টেনশন করা। ভাই রে ভাই, প্রযোজক ঠিক আছে, টাকা লগ্নি করলাম শেষ, বাট পরিচালনা করা ইজ ভেরি টাফ। রাইট। এনিওয়েজ, তো নকল করে কিছু মনে করো, কারণ তোমার প্রশ্ন টাফ করা হবে না। তুমি বাংলাদেশের শোবিজ কেমন চাও? আমি চাই যে এই কাজটা যেটা করেছে আজকে, কালকে যে কাজটা করব, কালকের কাজটা বেটার করার জন্য যতটুকু পসিবল ততটুকু যাতে সবার জায়গা থেকে সবাই ট্রাই করে, আমি এটা চাই। এবং আমি একটা জিনিস চাই ভাইয়া, কম্পিটিশন ভালো, বাট হেলদি কম্পিটিশন খুবই ভালো। এই যে অ্যাওয়ার্ড ছিনা নেওয়া, এই জিনিসগুলো তো নট হেলদি। তো আমার কাছে এগুলো খুব আনহেলদি মনে হয়। সো আমার কাছে মনে হয় হেলদি কম্পিটিশন ভেরি ইম্পর্টেন্ট। বাহ, আমার কাছে মনে হয় যে তিশা, আমি একটা সবসময় বলি যে রিজিক কারোটাকেও নিতে পারে না, এবং রিজিক কারো জায়গা থেকে রিজিক কখনোই একটু কমবে না। বাট আমার মনে হয় তোমার কথাটা আমার খুব ভালো লেগেছে যে কম্পিটিশন হওয়া উচিত হচ্ছে হেলদি কম্পিটিশন। এবং মনে হয় যে কি বলে এটাকে, যে প্রতিযোগিতার মাধ্যমে আগাও। আমি সবাইকে বলেছি যে তুমি কারো পিছনে না লেগে থেকে, তো ওই সময়টুকু তুমি নিজের স্কিল। আমি একটা ব্যাপার বিলিভ করি এত বছর কাজ করার পর, ইফ ইউ আর অনেস্ট অ্যাবাউট ইউর ওয়ার্ক, ফর ইউর ওয়ার্ক, নো ওয়ান ক্যান স্টপ ইউ ভাইয়া, নো ওয়ান ক্যান স্টপ ইউ। মানে আপনি যদি আপনার কাজটা নিয়ে অনেস্ট থাকেন, যে যেখানে যাই করুক না কেন,
কেউ না আপনাকে স্টপ করতে পারবে না, আপনার ভালো কাজে আপনাকে এগিয়ে নিয়েই যাবে। সো ওই জায়গাটা আমি খুব বিলিভ করি। তুমি ঠিকই বলেছো। আসলে মানুষের জীবনে থাকে না, ধরো স্বপ্ন থাকে অনেক কিছু। তুমি বলছো ডাক্তার হবা, আমি কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই হওয়ার চেষ্টাই করিনি, ছোটবেলা থেকে নায়ক। মানে স্কুল পালায় সিনেমা দেখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সবাই বিসিএস দেখো, এসপি, জাজ, ম্যাজিস্ট্রেট, ইনকাম ট্যাক্সে অনেক জায়গায় গিয়েছে, কত কিছু, কত মানুষ চায়। হ্যাঁ, আমি এফডিসি কেটে দারোয়ানের লাঠি পেটাই খেয়েছি, আমি নায়ক হতে চেয়েছি, এই জগৎটাকে আমি জয় করেছি। ভেরি নাইস। এবং যেখানে এফডিসি তে দারোয়ানের লাঠি পেটা খেয়েছি, ওইখানেই শিল্পীদের নেতা হয়ে 3বার সেক্রেটারি নির্বাচিত হয়েছি। গ্রেট অ্যাচিভমেন্ট। তো আমরা আসলে অনেক কথাই বলে ফেলেছি তিশা, ইটস ভেরি হাসি মজার। আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে জায়েদ ভাই আপনাকে আমি 3টা কোয়েশ্চেন করতে চাই, তুমি কি কোয়েশ্চেন করবা? যেহেতু তুমি বিয়ের কোয়েশ্চেন করে ফেলেছো, একটা করে ফেলেছি, তুমি আগে 2টা কোয়েশ্চেন বলো। আচ্ছা, আরো 2টা কোশ্চেন হচ্ছে, আমারটা তাহলে আগে একটু স্টাডি করে আসা উচিত ছিল। ওকে, নেক্সট টাইম আই উইল বি ইওর হোস্ট। বাট এখন যেটা চিন্তা করছি যে এখন থেকে আরো 3 বছর পর আপনি আপনার নিজেকে কোথায় দেখছেন? এখানেই দেখতে চাই। জায়েদ খান ইজ বি হিয়ার। জায়েদ খান কনফিডেন্সের সাথে বলতে পারে জায়েদ খান এখানেই থাকবে। বিকজ আমাকে যদি বলা হয় যে পরবর্তী জন্মে অনেক সময় জিজ্ঞেস কি হতাম, আমি নায়কই হতাম। তো আমি এখানেই থাকতে চাই, ক্যামেরার সামনে আমি একটু নড়ে যেতে চাই এবং এই ঠিকানাই নিজের রাজত্ব কায়েম করে রাখতে চাই, যে মানুষ চিনবে, জানবে জায়েদ খানকে এখানে দেখছে। ক্যামেরার সামনে জায়েদ খান আসতেছে, তিশা আসতেছে, জানি না তখন তিশার পাশে কি হাজবেন্ড থাকবে না কোলে বাচ্চা থাকবে, অনলি গড নোজ, বিকজ এগুলো আল্লাহর হাতে। বাট আমি 3 বছর পরে এখানে বসেই তিশার আরেকটা সুন্দর ইন্টারভিউ, এই সুন্দর মেয়েটা আরেকটা ইন্টারভিউ নিতে চাই ইনশাআল্লাহ। তিশা, তোমার সাথে আড্ডায়, কফি, ফুচকা, চা সব মিলিয়ে ঠিকানায় একটা অসম্ভব সুন্দর সময় কাটলো জায়েদ খানের সাথে। আশা করি ভবিষ্যতে আমাদের এই ধরনের আরো সুন্দর কথোপকথন হবে। এটাই ফার্স্ট, এটাই শেষ না, অনেক কিছু হবে আশা করি। আর তুমি আশা করি এনজয় করেছো তোমার টাইমটা। হ্যাঁ, অফ কোর্স ভাই, দিস ইজ মাই ফার্স্ট শো অ্যান্ড ইন্টারভিউ নিউ ইয়র্কে। সো আমার খুব ভালো লেগেছে আসলে আপনার সাথে এত, আমার ফার্স্ট কনভারসেশন এবং এতগুলো কথা বলেছি, শেয়ার করতে পেরেছি, খুব ভালো লাগছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে। আবারও দেখা হবে শুক্রবারে কোনো অতিথি নিয়ে এবং কোনো মজার কথা নিয়ে, আনন্দ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই ফ্রাইডে নাইট জায়েদ খানে থাকবেন, ঠিকানায় থাকবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। গুড নাইট। পাগল করেছি আলোর ঝলকানিতে লাগাই দিব তাক, ঠিকানা একটাই সবার মনে থাক, বরিশাল্লা পোলায় আমি, ঘড়িটা অনেক দামি, ক্যামেরার সামনে আসলে হয়ে যায় ভাইরাল আমি, আড্ডা নাচে গানে তুলবে সবাই ফানে, স্বাগতম ঠিকানা তারার মেলায়, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই, দেখো না।